যেটা বলছিলাম যে খাগড়াছড়ির গুইমারায় গুলিতে ৩ জন নিহত হয়েছে এবং সেখানে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। পাহাড়ি কিশোরীকে ধর্ষণের অপরাধে যারা ধর্ষণ করেছে তারা আবার বাঙালি। সেখানে পাহাড়িরা সেটা ভালোভাবে মেনে নিতে পারেনি। আমরা যে কোনো ধর্ষণের নিন্দা জানাই এবং এই পরিস্থিতি কেন হয়েছে, কি হয়েছে, আসলে কর্তৃপক্ষকে এখন ভেবে দেখা উচিত এর ভিতরে অন্য কারো ইন্ধন আছে কিনা বা ইন্ধনদাতা কেউ আছে কিনা। আমরা পার্বত্য চট্টগ্রাম নিয়ে যে সমস্যার কথা শুনি, বিভিন্ন রকম আন্তর্জাতিক চক্রান্ত হচ্ছে ওই অঞ্চল নিয়ে, তারাও এটার মধ্যে ইনভলভ হয়েছে কিনা পরবর্তীতে সেটিও আমরা জানতে চাইব। দর্শক মণ্ডলী, আপনারা এরই মধ্যে যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা লাইভটি শেয়ার করে দেবেন এবং আপনাদের মতামত আমাদেরকে জানাবেন। শেখ ফরিদ আমাদের আজকের অতিথি, তিনি একজন রাজনৈতিক বিশ্লেষক, ব্লগার এবং মানবাধিকার কর্মী। তার বক্তব্য আপনারা শুনে থাকেন, জেনে থাকেন। আইন শৃঙ্খলা বাহিনী সেখানে কাজ করছে এটা আমরা জানি। আমি একটু সময় নিচ্ছি এবং এটা নিয়ে গতকাল একটা গুজব ছিল যে ১০০ জন মারা গেছে, কেউ বললো যে ৫০ জন মারা গেছে। সেটার সত্যতা কতটুকু আমরা এটা জানি না, তবে পত্রিকা মারফত আমরা এখন যেটা জেনেছি আমরা এখন সেটা বলতে পারি যে ৩ জন মারা গেছে। অসমর্থিত সূত্রে আবার যেটি জানা যায় যে ৪ জন হয়তো নিহত হয়েছে, তবে সেনাবাহিনীর সদস্যরা ১৩ জন আহত হয়েছে সেটি জানিয়েছে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কাজেই এটাও আমরা মেনে নিতে পারি। এছাড়া সারা দেশের মানুষ এক ধরনের উদ্বেগ, উৎকণ্ঠার মধ্যে রয়েছে। তারা জানতে চায় আসলে সেখানে কি হয়েছে, কেন হচ্ছে সেটি আমরা বুঝতে পেরেছি। তারপরে কারো ইন্ধন আছে কিনা সেটি মানুষ জানতে চায়। শেখ ফরিদ, আপনি এর মধ্যে গত ২-৩ দিন যাবত এই পরিস্থিতি বিরাজ করছে আমাদের পার্বত্য খাগড়াছড়িতে। আপনার বিশ্লেষণ কি মনে হচ্ছে? এটা কোথায় গিয়ে থামবে বা কেউ জড়িত আছে কিনা? জাস্ট প্রিলিমিনারি বক্তব্যটা যদি আপনি দেন। জি, ধন্যবাদ আপনাকে। আবারও আপনার দর্শকদের অনেক অনেক শুভেচ্ছা। আসলে আপনি যে বিষয়টা আজকে আমরা আলোচনা করতেছি এই মুহূর্তে, এইটা শুরু কিন্তু অনেক আগে থেকে, কয়েক যুগ থেকে এটা শুরু, বেশ কয়েক যুগ, ৮০-র দশকের থেকে এটা শুরু এবং এখনো সেটা শেষ হয়নি। আপনি যেটা বললেন এটার শেষ কি হবে, শেষ কোথায় আমরা জানি না। আর বাইরের যে ইন্ধন বললেন থাকতে পারে, স্বাভাবিক কিছু না। কারণ ডক্টর ইউনূস এখন বলেই দিয়েছেন, আদম ব্যাপারী ইউনূস বলেই দিয়েছেন যে আমরা এখন আর খেলা দর্শক হয়ে দেখবো না, আমরা এখন খেলবো। তিনি যে কি খেলা খেলবেন সেটা তো দয়াল তিনি নিজেই জানেন। কারণ আমরা একজন নোবেল লরিয়েট, একজন প্রধানমন্ত্রী সমমানের মর্যাদার অধিকারী ব্যক্তি, দেশ প্রধান, তিনি যখন আদম ব্যাপারী লাইসেন্স করতে পারেন, আদম ব্যাপারী হইতে পারেন, তিনি যে কত খেলাই না আমাদের দেখাবেন সেটা আমরা জানি না শেষ মুহূর্তে কি হবে। আর এই যে ধর্ষণের কথা বললেন, সরকার বলতেছে ৩ জন মারা গেছে বা ৪ জন, তাও লিখেছে দুষ্কৃতিকারীর হাতে মারা গেছে, বলতে সাহস পায় না। দুষ্কৃতিকারী কারা? এবং এই আবার কোন কোন পত্রিকায় লিখেছে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে গোলাগুলি হয়েছে, মানে ওইখানে নির্দিষ্ট করে কিছু বলেন নাই। এগুলো বদমাইশি আমরা বুঝি, আমরা জানি, আমরা দেখেছি, আমরা শুনেছি। আসলে পাহাড়ে হচ্ছেটা কি, সমতলকে অস্থির করে শেষে চলে গেছে পাহাড়ে। এই সেটেলার কারা? হুইজ সেটেলার, হু আর সেটেলার? আমরা যদি এই প্রশ্ন করি যে হুইজ সেটেলার অ্যান্ড হু আর সেটেলার, প্রশ্ন উত্তর কি আসবে? প্রশ্ন আসবে একজন মুসলমান অথবা মুসলমানেরা। আপনি কি একজন সেটেলার? আপনি একজন অত্যন্ত বিজ্ঞ মানুষ, আপনি শুধু অভিনেতাই নন, আপনি শুধু প্রযোজক পরিচালকই নন, আপনি শুধু বক্তাও নন, আপনি একজন সাংবাদিকও বটে। আচ্ছা, আপনি আমাকে কি বলতে পারবেন একজন সেটেলার, যাদের বলা হয় সেটেলার, এইখানে আমার আপত্তি আছে, কোনো কোনো চ্যানেলে আমাকে আমার বক্তব্য কাট করে দিয়েছে, সেগুলো রেকর্ড করে ওগুলো বাদ দিয়ে দিয়েছে, আমি পরে বলেছি আমার বক্তব্যই আমি আর দিতে দেবো না। কয়েকজন আমার রেকর্ড নিয়ে ওগুলো যখন এডিট করেছে আমি বলছি নো, আপনি যদি আমার মূল বক্তব্যটাকেই কিছু শব্দ এডিট করে ফেলবেন তাহলে তো মূল বক্তব্যই আমার আলোচনার সাথে মিলবে না। আচ্ছা, ওই সেটেলাররা, আমি যখন বলছি সেটেলাররা তো মুসলমান, আপনি বলেন তো আমাকে একজন সেটেলার আছে যিনি বাঙালি দাবি করে? তারা তো সবাই মুসলমান, বাঙালি তো হিন্দু, বাঙালি তো খ্রিস্টানও, আপনি তো তাদের নিলেন না। হোয়াই? আমি আপনার মাধ্যমে, আপনার চ্যানেলের মাধ্যমে যারা চিন্তক তাদের জন্য প্রশ্নটা রেখে গেলাম। আমাকে একজন সেটেলার, সকল সেটেলার দেখাইতে পারবেন যিনি অমুসলিম বা মুসলমান নন? একজনও আপনি পাবেন না, এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। যদি কেউ প্রমাণ করতে পারে তাহলে দিয়েন, আমি আমার বক্তব্য প্রত্যাহার করব। তাহলে কেন সেটেলারদের সেখানে নিয়ে যাওয়া হচ্ছে আর সেখানে সহযোগিতা করতেছে তারা কারা? আপনি তাদের ধর্ষণ করবেন পাহাড়ে গিয়ে, আপনার মেনে নিবে? ওরা মেনে নিবে? কেন মেনে নিবে? একজন ৮ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ করা হলো, এর আগেও ধর্ষণ, এই কয়েক মাসে তো প্রায় ৮টা নাকি 10টা ধর্ষণের ঘটনা ঘটেছে। কেন ভাই? এটা কি আপনি কি পাহাড়িদের মাদ্রাসা ছাত্র ভেবেছেন
আপনি কি পাহাড়িদের তালেব এলেম ভেবেছেন যে আপনি তাদের বলৎকার করবেন, তারা বসে থাকবে? আর আপনি যেটা বলেন 3 জন মারা গেছে, তাহলে আহত সৈনিক 13 জন কেন? দালমে কুস্ত কালা হায়। ঠিক আছে, আমরা সেই আলোচনা আগে বাড়াবো প্লিজ। শোনা যাচ্ছে না? স্যাটেলার, জি জি শোনা যাচ্ছে না। স্যাটেলার শব্দটা কখন থেকে শুরু হলো? কেউ বলছে জিয়াউর রহমানের সময় থেকে, যে পাহাড়ি অঞ্চলে ওদের স্যাটেলার, পাহাড়িরা এটা মেনে নিতে পারে নাই। পাহাড়িদের একটা নিজস্ব সংস্কৃতি, কালচার, তাদের জীবন ধারণ প্রণালী রয়েছে, তারা সেভাবে বসবাস করতে চায়, এবং সেটার মধ্যেই একটা অশান্তি ঢুকানো হয়েছে যে আমরা পৃথিবীর বিভিন্ন দেশে আছে, কিন্তু কানাডাতে আছে, আমেরিকাতে আছে, ওদের জন্য আলাদা অঞ্চল আছে যারা যেভাবে থাকতে চায়। তাদের সেই স্বাধীনতাকে খর্ব করা হয়েছে স্যাটেলারের নামে, এক। দ্বিতীয় কথা হচ্ছে, আরেকটা কথা শুনেছি খুব উদ্বেগজনক, সেটি হচ্ছে পাহাড়ি অঞ্চলে বিভিন্ন স্কুল, বাংলা শেখার প্রতিষ্ঠান হয়েছে, হ্যাঁ, হয়ে কি করছে, ছেলে মেয়েদেরকে বাংলা শেখানো হচ্ছে স্কুল কলেজের নামে। যারা স্কুল কলেজে বিশ্ববিদ্যালয়ে পড়তে চায় তারা পড়ছে, বাংলা শিখতে চায় যারা শিখতে চায় শিখছে, কিন্তু যাদেরকে শেখানো হচ্ছে স্কুল কলেজে, ছোট ছোট স্কুল বাচ্চাদেরকে, প্রাথমিক বিদ্যালয়। এখন একটা সমস্যা দেখা দিয়েছে, এই বাচ্চারা যখন তাদের বাড়িতে যায়, বাবা মার কাছে ফিরে যায়, তখন তারা বাংলায় কথা বলে, বাবা মা তাদের সাথে কমিউনিকেট করতে পারে না, তাদের ভাষা বুঝে না। এই ধরনের একটা বিশৃঙ্খলা তৈরি হয়েছে। জোর জবরদস্তি করে তাদের ভাষাকে, আমার মনে হয় প্রত্যেক ভাষার প্রতি প্রত্যেকের সমর্থন থাকা উচিত, শ্রদ্ধা থাকা উচিত, প্রত্যেক দেশের ভাষার প্রতি শ্রদ্ধা থাকা উচিত, প্রত্যেক অঞ্চলের আঞ্চলিক ভাষার প্রতি শ্রদ্ধা থাকা উচিত। এটাই হচ্ছে আপনার একটা বিউটি। সেই বিউটিটা আমরা নষ্ট করছি কিনা পাহাড়ি অঞ্চলে, এটা পাহাড়িদের অভিযোগ যে আমাদের সন্তানদের কথা আমরা শুনতে পারি না, বুঝতে পারি না, তারা কি বলে, তারা আমাদের কথা এখন আর বুঝে না, কারণ তারা বাংলায় কথা বলে। আপনার এই ব্যাপারে কোনো কথা আছে কিনা আমরা একটু শুনতে চাই। অবশ্যই, এটা তো অভিযোগ না। অভিযোগ মানে সত্য হতে পারে, মিথ্যা হতে পারে, বা সত্য মিথ্যার মাঝে তো অভিযোগ না, এটা তো সত্য। পাহাড়িদের বিরুদ্ধে যে ষড়যন্ত্র চলছে, আপনি দেখেন চন্দ্রনাথ পাহাড়কে মসজিদ করতে গিয়েছে, আপনি জানেন পাশে করতে গিয়েছিল তারা, আপনাদের তো মনে আছে। সেটা আপনার মতো আমার মতো এরকম শত শত মানুষ প্রতিবাদ করার কারণে সেখানে সরকার একটা আইওয়াস বক্তব্য দিল, আমরা সেখানে মন্দির করতে দেব না, মসজিদ করতে দেব না মন্দিরের পাশে। প্রতিবাদের কারণে সেটাকে তো পরিকল্পিত। পাহাড়কে তো সমতলের যারা তথাকথিত সেটেলার, কিসের সেটেলার, সব মুসলমান, বলতে লজ্জা করে। কেন লজ্জা করে? কেন আপনি গুপ্ত শিবিরের মতো সেখানে গিয়ে আপনি নিজেকে সেটেলার পরিচয় দিচ্ছেন? ভাই, এটা তো ইসলামে তো এটা জায়েজ নাই ভাই। ইসলাম পবিত্র, ইসলাম বলেছে তুমি মুনাফিকের চরিত্র ধারণ করতে পারবে না। তোমার গলায় ছুরি ধরলো, তুমি বলবা তুমি মুসলমান। কেন সেখানে ভাই আপনি সেটেলার শব্দ ইউজ করছেন? যেমন পাকিস্তানের সামরিক শাসকদের ভয় পেয়ে তারা বলে এস্টাবলিশমেন্ট, একবারও বলে না সেনাবাহিনী, একবারও বলে না ফৌজ, ফৌজ বলে না, আর্মি বলে, ভয় পান। তো বাংলাদেশে ওরকম আপনি সেটেলার, এখানে তো ভয়ের কি, লজ্জা পান? অবশ্যই লজ্জা। মানুষ কি জানে না সেটেলার কারা? এটাকে আমি ফরিদ প্রথম বললাম? সবাই জানে সেটেলার মানেই সেখানে তৌহিদি জনতা। আচ্ছা, আরেকটা তৌহিদি জনতা। আচ্ছা, আরেকটা কথা বলি। এক ধরনের প্রোপাগান্ডা আছে যে ভারত চাচ্ছে যে বাংলাদেশের পার্বত্য অঞ্চল দখলে নিতে বা চট্টগ্রাম দখলে নিতে, তারা সেখানে তাদের বন্দরটা তারা পাবে, এটা তাদের অংশ ছিল। এবং এখন আরেকজন বলল যে না, কথাটা এইটা না। একজনের প্রশ্ন করলো আপনাদের 7 সিস্টার নিয়ে যেতে চাচ্ছে, আপনাদের মন্তব্য কি? তখন তারা বললো যে আমাদের 7 সিস্টার নেবে কিভাবে, বা আমাদের, তাহলে তো আমাদের চট্টগ্রামটা আমাদের হলে খুব ভালো হতো। আমরা কত প্রেক্ষিতে কথা বলেছি। এটাকেও কিন্তু প্রচার করা হচ্ছে যে ভারত উস্কানি দিচ্ছে এই ক্ষেত্রে। আপনার কাছে কি মনে হয়, উস্কানি ভারতের আছে না অন্য কারো আছে? আমি আপনাকে বলি, উদুর পিন্ডি বুদুর ঘাড়ে তো দিতেই হবে। এখন ধরা তো খেয়ে গেছে, বুঝছেন? কাশে কি আর ভাই পাত ঢাকে? আমাদের জামালপুর অঞ্চলে এই বক্তব্যটা আছে, আপনাদের অঞ্চল আছে কিনা জানি না। আমাদের জামালপুর জেলায় একটা কথা আছে, কাশে ভাই পাত ঢাকে না। ওই যে আপনি কাশ দিলে আপনি বদবায়ুর যায় আওয়াজ এবং গন্ধ, আওয়াজ নয় ঠান্ডা করেন ভাই, গন্ধটা কোথায় রাখবেন? তো এই যে যারা বলতেছে ভারত এটা করতে গেছে, তাহলে সেটেলার গুলোকে ভারত নিয়ে আসছে এখানে, ওই সেটেলার গুলোকেও কি ভারত? আর আপনি যেটা ওই মুহূর্তে ভুলে গেছি কথার উত্তর দিতে, যে ভাষাগত সমস্যা, আপনি কি জানেন যে এটা একটা মাস্টার প্ল্যান? পাকিস্তান এবং ভারতের মধ্যে যে কাশ্মীর, আমি নিজে সেখানে গিয়েছি, শুনেন, পাকিস্তানের মধ্যে জানি মানে ভারতের অংশে, পাকিস্তান অঞ্চলের যে কাশ্মীর, এখনো কিন্তু কাশ্মীরি ভাষায় কথা বলে, কাশ্মীরি ভাষায় পড়ালেখা করে, কাশ্মীরিরা কাশ্মীরি ভাষায় লেখে, পত্রিকা বের হয় টিল টুডে। এই মুহূর্তে আপনি পাবেন না, আরো বেশি বেশি হয়েছে। কিন্তু পাকিস্তান যেটুকু দখল করেছে, পিওকে, পাকিস্তান অকুপাইড কাশ্মীর, যেটাকে তারা দখল করে লেখছে আজাদ কাশ্মীর। বুঝতে পারছেন তো? অর্থাৎ খাঁচার পাখির, অর্থাৎ অন্ধের নাম, অন্ধের পোলার নাম রাখলেন পদ্মলোচন, বিষয়টা এরকম। অথবা আপনি খাঁচার পাখির নাম রাখলেন পাকিস্তান অংশের ভাষা কি? পাকিস্তান ওই কাশ্মীরের অংশে কাশ্মীরি ভাষা বলা নিষিদ্ধ।
আমি বললাম আপনাকে, আমার এই কথা কারো বাবার ক্ষমতা থাকলে আমার এই কথা চ্যালেঞ্জ আমার প্রমাণ করুক। সেখানে কোনো কাশ্মীরি ছাত্র কোনো কাশ্মীরি ভাষায় কথা বলে না, বলতে পারে না, ভুলে গেছে তারা, তাদের জেনারেশনকে ভুলে দেওয়া হয়েছে, তারা লিখতে পারে না কাশ্মীরি ভাষা। কিন্তু ভারত অঞ্চলের কোনো একটি কাশ্মীরি প্রত্যেকে কাশ্মীরি ভাষায় পড়ালেখা করে, নট উর্দু। আবারও বলতেছি আমি, আই এম রিপিটিং ইট, তারা কিন্তু পাকিস্তানের কাশ্মীরে কিন্তু কাশ্মীরি ভাষায় পড়ালেখা করে। কিন্তু এটা ভারতের অংশে, আর পাকিস্তানের অংশে কাশ্মীরি ভাষায় কথা বলতে পারে না, তারা ভুলে গেছে। এখন এই মুহূর্তে পাকিস্তান অঞ্চলের যে কাশ্মীর, সেখানে 80% লোক বাচ্চারা কাশ্মীরি ভাষা বলতে পারে না। কিন্তু ভারতের অংশে যে কাশ্মীর, তারা কাশ্মীরি ভাষায় শুধু বলে না, কাশ্মীরি ভাষায় পড়ালেখা করে, কাশ্মীরি ভাষায় পত্রিকা পড়ে। এবং আমি কয়েকটা কাশ্মীরি ভাষা পত্রিকা চাইলে পাঠিয়ে দিতে পারি। তো কিন্তু বাংলাদেশে ওই যে, যেহেতু বাংলাদেশ দ্বিতীয় পাকিস্তান, ওই পলিসি নিছে যাতে আদিবাসী যারা আছে, প্রথমে এদের নাম দিল কি উপজাতি, যে আদিবাসী বলা যাবে না, অপরাধ। আচ্ছা, আদিবাসী বলা যাবে না, আমাকে কি বলছিল জানেন একবার, যে আদিবাসী বলা যাবে না, উপজাতি বলতে হবে না, এটা আইনত অপরাধ। আমরা বঙ্গবন্ধুরও তো বঙ্গবন্ধু বলতে হবে, জাতির পিতা, এটা তো আইনত সিদ্ধ, ওটা বলছ না কেন? খালি আদিবাসীর উপজাতি বললে আইন খুঁজো। আচ্ছা, এটা একটু ক্লিয়ার করেন তো, এই যে আদিবাসী আর উপজাতি, এটা নিয়েও একটা দ্বন্দ্ব চলছে। এটা সারা পৃথিবীতে, ধরেন কানাডাতে, আমেরিকাতে বা অন্যান্য দেশে, অস্ট্রেলিয়াতে আছে। এখন আদিবাসী যদি আমরা বলি, তাহলে কি সমস্যা তৈরি হবে? কোনো সমস্যা নাই। আপনি ইসমাইল খন্দকার, আপনাকে স্বীকৃতি দিলাম, আমি ইসমাইল খন্দকার, সমস্যা কি? আপনারা ভুইয়া বানাইলে তো না সমস্যা, আপনার স্বীকৃতি দিলাম, আমার সমস্যা কি? আমার নাম শেখ ফরিদ, আপনি আমাকে শেখ ফরিদ বলেন, আপনি আমাকে ফরিদ ভুইয়া বানাবেন কেন? ফরিদ চাকলাদার বানাবেন কেন? খন্দকার বানাবেন কেন? সমস্যা তো হবে না? অবশ্যই হবে। কি সমস্যা? আমাদের জানলাম সেই ক্ষেত্রে কি ওই ধরনের একটা সমস্যা আমরা শুনি যে আমরা যারা এখন আছি, এটা নিয়ে একটা দ্বন্দ্ব হবে যে বাংলাদেশের আদি তারাই, শুরু থেকে তারাই ছিল, তারাই অধিকার বেশি পাবে, অধিকার বঞ্চিত করা হচ্ছে অনেক সময় উপজাতি বলে, এটা তারা মনে করে। আমরা তো উল্টা দেখি যে আপনি তাদের উপজাতি বলেন না, তাদেরই তো আপনি বঞ্চিত করে রাখছেন। আপনি তার জমি দখল করতেছেন। কয়জন তাদের ভাষায় যদি উপজাতি কয়জন এসে বাংলাদেশে সেইভাবে তারা সেটেলার হয়ে আসছে? আপনি তো সেখানে গেছেন। আর এত ভয় কিসের? পাহাড়ে বাঙালি কোনোদিন ছিল? আমি যদি আপনাকে প্রশ্ন করি, আপনি বলেন তো, আপনি অনেস্টলি বলেন। পাহাড়ি আরবরাও পাহাড়ে ছিল, আরবেরাও পাহাড়ে থাকতো। এই যে আজকে যাদের মুসলিম, আরবরা নিজেরা কিন্তু মুসলিম বলে না, বলে উই আর আরব। আরবরাও কিন্তু পাহাড়ে থাকতো। আমাকে দেখেন তো কোন বাঙালি পাহাড়ে ছিল? আমাকে একটা বাঙালি নাম বলেন যার দাদার বাপ পাহাড়ে থাকতো, একটা বাঙালি নাম বলেন। এমনকি যারা এই সেটেলার, এখন তথাকথিত মুসলিম সেটেলার না, বলতে হবে হয় মুসলিম সেটেলার, নাহলে বলতে হবে মুসলিম। যারা এখন, তার দাদার নাম কি বলেন ওদের, ওই হারামির বাচ্চাদের, ওর বলেন ওর বাপের নাম কি, ওর বাপ ছিল কিনা ওইখানে। আপনি পাহাড়িদের আদিবাসী বিতর্ক বাদ দিলাম, আপনি কবে ছিল বাঙালি পাহাড়ে? আমি বাঙালি না, আপনি বাঙালি না? আরে ভাই, আমাদের পায়ের গরম, আমাদের পা, আমাদের হাত, আমাদের পেশি, আমাদের যে জিনেটিক কি বলে, আমরা কি পাহাড়ি? আপনার শরীরে পাহাড়ের শরীর মিলবে আপনার সাথে? আমার চেহারার সাথে তো মিলে না, পাহাড়ের চেহারা না, শুধু আপনার বডি, আপনি মাসল দেখেন। ওরা পাহাড়ি, কারণ কি? তারা শত বছর না, হাজার বছর যাবত তারা পাহাড়ে চলে, তাদের বডি ওইভাবে তৈরি। আপনার আমার কেন না? কারণ আমি বাঙালি, আমি পাহাড়ে কোনোদিন যাই নাই। আমরা কৃষি, আমরা সমতলে ছিলাম, ওরা পাহাড়ে ছিল। বলতে লজ্জা কিসের? ভয় কিসের? কিসের এত ভয়? দাল মে কুছ তো কালা হায়। আপনি একবার উপজাতি নাম দেন, আর একবার আদিবাসী নাম দিতে ভয় পান কেন ভাই? আদিবাসী নাম দিলে আর কি আপনার কে বলবে? আদিবাসী নাম দিতে তো ভয় কিসের আপনার? এটা তো একটা বদামি। সারা পৃথিবীতে আদিবাসীদের কাছে মানুষ মাপ চায়, সরকারগুলো মাপ চায়, অস্ট্রেলিয়ানরা এখন মাপ চায়, আমেরিকানরা মাপ চায়। সারা পৃথিবীতে যারা আদিবাসীর উপর অত্যাচার করছে ক্ষমা চায়, এবং তাদেরকে সাবসিডি দেয়, সুবিধা দেয়। আর আপনি আদিবাসীর জমি দখল করবেন আর বলবেন আপনি আদিবাসী, বাঙালির আদিবাসী হইলে হবে? আরে ভাই, আপনি যদি বাঙালি হন, আপনি তো মুসলমানই না। আপনি তো মুসলমান হয়েছেন 1500 বছর যাবৎ। আপনি তো তার আগে বাঙালি ছিলেন। আপনি তো মুসলমান হয়েছেন শুক্র 8 দিন। বাঙালির বয়স হলো 3000-4000 বছর। কবে ছিল? 3000-4000 বছরের ইতিহাসে বাঙালির নাম বিভিন্ন হিন্দু, সেই প্রাচীন হিন্দু ধর্মগ্রন্থ বঙ্গ হিসেবে উল্লেখ আছে। কবে বঙ্গের লোক পাহাড়ে ছিল? একটা প্রমাণ আছে পৃথিবীতে? আচ্ছা, আরেকটা কথা বলি এখন, এই যে আপনার সাথে মিলিয়েই বলছি, কানাডাতে একটা অঞ্চল আছে, ঠিক আছে, ওখানে এখানকার আদিবাসীরাই থাকে, নেটিভরা থাকে, এবং তারা তাদের মতো থাকে। তারা যেভাবে জীবন যাপনে অভ্যস্ত, তাদের সেখানে অনেক জায়গা আছে বিদ্যুৎ নেই, ইলেকট্রিসিটি তারা নেয় না, তাদের ঘরের ভিতরে কোনো টয়লেট নেই, ওয়াশরুম নেই, তারা সেটা বাইরে যায়।
অতীতে যেভাবে ছিল, তারা যেভাবে অভ্যস্ত, এবং তাদের মতো করে তারা জীবনযাপন করে। তাদের সংস্কৃতি, তাদের কালচার, তাদের উদযাপন, তাদের অনুষ্ঠান, আচার আদি তারা সেইভাবে পালন করে, এবং সেখানে কারো ডিস্টার্ব করার কোনো প্রকার ক্ষমতা কারো নেই, এবং সেখানে হাত দেয়া বা পরিবর্তন করার সেটা চিন্তাও কেউ করে না। এখন আমাদের ওই পাহাড়ি অঞ্চলের যে কথাটি আপনাকে বলেছিলাম, যে ভাষাগত একটা পরিবর্তন চেষ্টা করা হচ্ছে, পাহাড়িরা সেটা ভালোভাবে নিচ্ছে জি না। বাংলা ভাষা সেখানে জোর করে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, অথবা তাদেরকে শিক্ষিত করা হচ্ছে। তারা চাচ্ছে তাদের ভাষায় শিক্ষিত হতে, তাদের কমিউনিকেশন তারা তাদের ভাষায় করবে, এটা তারা জি চাচ্ছে। এখন আপনাকে আরেকটা কথা বলবো, দর্শনের ঘটনা তো সঠিক, এটা হান্নান মাসুদ একটা কথা বলেছে, ভুয়া দর্শন। হান্নান মাসুদ আমাদের এনসিপি নেতা, তিনি বলছেন ভুয়া ধর্ষণের ঘটনায় পাহাড় অস্থিতিশীল করার চেষ্টা হচ্ছে। এই বক্তব্যকে আপনি কিভাবে দেখেন? পরে উদ্যোগেরও ঝোলানো উচিত এই বাটপাটাকে। কিসের এনসিপি? এটা হলো জামাতে শিবিরের একটা একটা উইংস। কিসের এনসিপি, কিসের এবি পার্টি? এবি পার্টির আহ্বায়ক চলে গেছে না এখন জামাতে আজকে? এবি পার্টির প্রতিষ্ঠাতা আহ্বায়ক চলে গেছে জামাতে। এগুলো তো জামাতের উইংস। আর কিসের এনসিপি? এই হান্নান মাসুদেরা এরা হলো সাম্প্রদায়িক ব্যক্তি, এরা চরম সাম্প্রদায়িক। এরা বাংলাদেশের হিন্দুদের তাড়ানোর প্ল্যান করছে, পাশাপাশি পাহাড় খালি করবে, এই জন্য এগুলো বলে। এই কথাটাই তো বলতে অপরাধ। বদমাইশের বাচ্চার ওর তো থাবড়ানো দরকার এই হারামির বাচ্চারে, এই হান্নান মাসুদের। মানে আজকারা পেয়ে, সেনাবাহিনীর আজকারা পেয়ে, ইউনুসের আজকারা পেয়ে, এই ইউনুসের গেলমান বহুত উজাইছে। এই উজানি বেশি দিন থাকবে না। এই বদমাইশ কত বড় হারামির বাচ্চা হারামি, যে ধর্ষণ নাকি ভুয়া। এই ধর্ষণ ভুয়া। আচ্ছা, এই ধর্ষণ ভুয়া, তাহলে আগের যে 7-8টা ধর্ষণ হইলো সেগুলো কি ভুয়া ছিল? শুনেন, ধর্ষণের কাহিনী জানান আসলে কি, কেন পাহাড়িরা খেপলো। আপনাকে আগে বুঝতে হবে, পাহাড়িদের মাইন্ডসেট বুঝতে হবে। ওই পাহাড়ির মাইন্ডসেট আর হান্নান মাসুদের ওই বলৎকারী কৌমি মাইন্ডসেট তো এক না। তো হান্নান মাসুদ এবং তাকে যারা পয়দা করছে, হান্নান মাসুদ যার দর্শনে চলে, হান্নান মাসুদ তো বিশ্ববিদ্যালয়ের দর্শনে চলে না, হান্নান মাসুদ চলে কৌমি মাদ্রাসার দর্শনে। তো কৌমি মাদ্রাসার দর্শনে তো ওই 7 বছরের শিশুর পশ্চাৎ দেশ নিরাপদ না, ওই মগজ নিয়ে তো চলবে না তারা। তাদের কাছে একজন নারী নিরাপদ, তাদের কাছে 20 বছরের সুন্দরী নারীও তাদের কাছে নিরাপদ। তারা জীবনে কখনো সমতলে যদি 100 ধর্ষণ হয়, পাহাড়ে আপনি সেটা 1% পাবেন না। 1% সেটা হলে সে জীবনে অঞ্চলে যায়। কি জানে মাসুদ হান্নান? ডক্টর ইউনুসই তো জানে না। এর যে পীর দস্তগীর খাজা মঈনুদ্দিন ইউনুস, সে তো নিজেই জানে না বাংলাদেশ সম্পর্কে। বাংলাদেশে বলে গ্যাস বলে পানি নিচ দিয়ে ভারত নিয়ে যেতেছে। এই হলো তার আকল, এই হলো আকল তার। হান্নান মাসুদ কি বুঝবে? হান্নান মাসুদ যে বললো ধর্ষণ কেন হয়, কারণ বাঙালি, এই যে বাঙালি নাম দিছে, কত বড় বদমাইশ। একটা বাংলাদেশের আপনি 90% মুসলমান পাবেন যারা নিজেকে বাঙালি পরিচয় দেয় না। কোন মৌলবী তো জীবনে বাঙালি পরিচয় আপনাকে দিবেই না, এবং মৌলবীদের সাথে যারা চলে আরো কোনদিন মৌলবীদের নিজেদের বাঙালি ট্রিট হিমসেলফ মুসলিম। তারা বলে আমরা মুসলমান, যদিও মুসলমান আরবরা তাদেরকে খারাপ ভাষার বললাম না, তাদের মুসলমানই মনে হয়, সেটা অন্য প্রসঙ্গ। এইখানে সেটেলার মুসলমানরা গিয়েছে, ওইখানে তারা যখন একজন মেয়েকে আদিবাসীদের পোশাকে দেখে ওর মাথা ঠিক থাকে না, কারণ ও তো জীবনে কোনোদিন দেখেই নাই। ও তো মাদ্রাসার পোলাপানের পাশা দেখলে ওর মাথা ঠিক থাকে না, ওর চরিত্র ঠিক থাকে না, ওর ইমানদণ্ড সোজা হয়ে যায়। আর ওইখানে উপজাতিদের যখন সে তাদের ঐতিহ্যবাহী পোশাকে দেখে ওর হুঁশ থাকে না, তখন সে ধর্ষণ করে। তারপরে তারা একটু সুন্দর, অন্যান্যদের তুলনায় একটু, মানে সুন্দরের তো সংজ্ঞা ভিন্ন, কালো মানুষও সুন্দর হইতে পারে, খাটো মানুষও সুন্দর হইতে পারে, এক একজনের ভিন্ন। কিন্তু এই যে বাঙালি মুসলমান যারা দাবি করে, বাঙালি তো দাবি করে যে মুসলমান, এদের কাছে তো ওদের যখন চামড়া দেখে, সাথে বাঙালি তো অধিকাংশ আমার মতো কালা, আপনার মতো তো না। তো আপনার তো আদিবাসীরা তো চেহারা অনেক কালো, আমিও কালো। যাই হোক, আপনার মতো গায়ের রং, তারা ফর্সা, এদের দেখলে হুঁশ থাকে না। এরা মনে করে ফর্সা মানে সুন্দর, তো হুঁশ থাকে না। তারপরে আবার মনে করে যে একটু যদি অমুসলিম যদি একটু ঠেলতে পারি, তাহলে তো বিরাট সোয়াব হয়ে যাবে। তো এগুলো চিন্তা থেকে তারা এগুলো করে। যাদের কাছে নিজের বোন, আত্মীয় স্বজন, কাজিন নিরাপদ না, তারা উপজাতি আদিবাসী, তাদের কাছে নিরাপদ থাকবে, তখন তারা দর্শন করে, তখন তারা ফুঁসে যায়। সবচেয়ে বিপজ্জনক যে কথা, সবচেয়ে বিপজ্জনক কথা আপনাকে বলতেছি, সেটা হলো এই আদিবাসীদের যখন দর্শন করে পুলিশ মামলা নেয় না। লোকাল পুলিশ মামলা নেয় না, আপনি জানেন সেটা? আপনি যান, একটা মামলা নেয় না। কি বলে জানেন? পোশাকের দোষ। ওই পুলিশ অফিসারটা দিন শেষে কওমি মাদ্রাসার মুসলমান। আমি বলি না সেটেলার না, এরা মুসলমান। দিন শেষে গিয়ে মুসলমান হয়, কারণ এরা জানে না যে পৃথিবীতে যারা মুসলমান নয় তারা ন্যাংটা হয়ে থাকলেও তাদেরকে ধর্ষণ করে না, আর এরা তো বুরকা পরে থাকলেও ধর্ষণ করে। এদের খাসিলত তো কোনোদিন পাল্টেবে না। আবারও বলি, এদের কাছে মাদ্রাসার কচি কাঁচা বাচ্চারাই নিরাপদ না, পুরুষ বাচ্চারাই নিরাপদ না। তাদের কাছে কিভাবে নিরাপদ? আচ্ছা, একটা কথা বলি, তোফাইল সাহেব হাসপাতালে গেছেন এটা জানি। মুন্না, তুমি একটু কনফার্ম হলে পেপার কাটিংটা দেখাইতে পারো, লিঙ্কটা, যে মোশাররফ উনি বলেছেন যে ইসমাইল ভাই জাতীয় নেতা তোফাইল আহমেদ মারা গেছেন, আপনার দর্শকদের জানিয়ে দিতে পারেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
পেপার কাটিংটা যদি পাওয়া যায় মুন্না। আচ্ছা তোফায়েল ভাই, হ্যাঁ একটু যদি তোফায়েল ভাই স্মৃতিচারণ করেন, এখন যদি ঘটনা সত্যিই হয়ে থাকে। যে উনি তো হাসপাতালে নিয়ে গেছে এটা জানি। হ্যাঁ হাসপাতালে, এবং খুবই অসুস্থ এটাও জানি। তিনি বর্ষিয়ার নেতা, বঙ্গবন্ধুর 4 খলিফা বলে কথিত যে যে 4 খলিফা ছিলেন তাদের একজন সম্ভবত। ঠিক আছে, তো তোফায়েল আহমেদের অবদান, তিনি তো কিংবদন্তি ছাত্র নেতাও, একজন মুক্তিযোদ্ধা, একজন সংগঠক, কোনো সন্দেহ নাই। তার রাজনৈতিক কেরিয়ার বর্ণাঢ্য। তিনি বাংলাদেশের রাজনীতিতে তার যে অংশগ্রহণ মুক্তিযুদ্ধের ইতিহাসে বঙ্গবন্ধুর সহচর হিসেবে তার অবদান অনস্বীকার্য। তার তুলনা তিনি নিজেই, তার রাজনীতিতে তার বিকল্প নাই। মানে তার যে অবস্থান, একজন তোফায়েল আহমেদ, তিনি তোফায়েল আহমেদই। তারপরে তার রাজনীতিতে মন্ত্রী হয়েছে, এমপি হয়েছে, তার দুর্নীতি সেটা আলাদা বিষয়। কিন্তু একজন ব্যক্তি তোফায়েল আহমেদ, ছাত্রনেতা তোফায়েল আহমেদ, এদের অবদান অনেক, তাদের ত্যাগ তিতিক্ষা অবিস্মরণীয়, ইতিহাসে লেখা থাকবে, কোনো সন্দেহ নেই। জি জি জি। তোফায়েল আহমেদ, যদি আমরা লাইভে আছি তো পত্রিকায় যেটা দেখেছি লাইভ সাপোর্টে আছেন তিনি। তবে লাইভ সাপোর্ট যদি খুলে নেওয়া হয় নিশ্চয়ই তিনি পরলোক গমন করেছেন। আমি পেপার দেখছি, আর একটা পত্রিকা দেখি, সেটা হচ্ছে খাগড়াছড়িতে 3 জনের মৃত্যু গুলিতে। এখানে ইত্তেফাকে এসছে যে লাইফ সাপোর্টে আছেন, তার মানে লাইফ সাপোর্টে থাকা মানে খুব গুরুতর, এবং লাইফ সাপোর্ট শেষ হয়ে গেছে, হয়তো তিনি তাৎক্ষণিক খবর জানিয়েছেন। আর ধন্যবাদ আপনাকে যদি ঘটনা সত্যি হয়ে থাকে। তোফায়েল সাহেবের, তোফায়েল ভাই মারা যাওয়ার ঘটনা খুব দুঃখজনক। হ্যাঁ, দেবাশিস চক্রবর্তী, আমরা তার পরিবারের প্রতি, পরিবারকেও, তার পরিবার, তার যে আত্মীয় স্বজন, তাদের প্রতি শোক জ্ঞাপন করতেছি, এবং আমরা চাই যে তাকে সেই রকম, তাকে তার সেই সর্বশেষ যে মুক্তিযোদ্ধা হিসেবে তার মূল্যায়ন সেটা করা হোক রাষ্ট্রীয়ভাবে। সেটা হয়তো করবে, জানি না সেটা করবে কিনা, কিন্তু আশা করতেছি করবে। তার সর্বশেষ যে ধর্মীয় যে আচার আচরণ সেটা ঠিক মতোই করুক, এবং মুক্তিযোদ্ধা হিসেবে তাই গার্ড দিক, এটা আমরা চাই, গার্ড অফ অনার দিক, এটা আমরা চাই। এবং তার স্মৃতিচারণ অবশ্যই করা উচিত, কারণ মুক্তিযুদ্ধের সময় তার যে অবদান সেটা আমরা ইতিহাসে পড়েছি, দেখেছি, শুনেছি। আমরা অনেক কলাম পড়েছি, বই পড়েছি, জেনেছি। তার সাথে আমার জীবনে বোধহয় 2বার কথা হয়েছিল। তিনি তো অনেক জাতীয় নেতা, আমরা তরুণ নেতা। একবার গিয়েছিলাম বাম সংগঠক, বাম রাজনীতি করার কারণে একবার তার সাথে কথা বলার সুযোগ পেয়েছিলাম। তিনি এসেছিলেন, বিশেষ করে আমার যতদূর মনে পড়ে সেটাকে ওই যে 21শে গ্রেনেড হামলার সময় কিনা মনে করতে পারতেছি না, তখন একবার কথা বলার সুযোগ পেয়েছিলাম। আর একবার সুযোগ পেয়েছিলাম বোধহয় যখন তিনি মন্ত্রী। ঠিক আছে, তিনি মন্ত্রীর সময় তার কথা বলা যায় না, 1-2 মিনিট কথা বলার উপরে পারি নাই। তবে ওই সময় মনে হয়, ওই সময়টাই সম্ভবত 2000 সেই গ্রেনেড হামলার সময় কথা বলার সুযোগ পেয়েছিলাম, হয়তো আগে বা পরে, আমার এই মুহূর্তে এক্সাক্ট টাইম খেয়াল নাই। কারণ তাইলে আবার দলিল দস্তাবেজ নিয়ে আবার ওই যে প্যানিক পট্ট ল্যাংটা সুলেমান তো আবার ইতিহাস লিখবে, এই যে দেখো শালা মিথ্যা কথা বলতেছে, এই যে দেখো মিথ্যা কথা বলতেছে। ওরা সারাদিন মিথ্যা বললে সমস্যা নাই, আমরা একটা স্লিপ অফ টাং হইলে ওটা ওদের জন্য কোরআনের আয়াতের মতো ভুল হয়ে যায়। ঠিক আছে, তো এই জন্য যাই হোক, আমরা ধন্যবাদ আপনাকে। তোফায়েল আহমেদ সাহেবের আত্মার শান্তি কামনা করি। আপনি যেভাবে বলেছেন তার পরিবার বর্গের সান্ত্বনা, তাদেরকে তার ধৈর্য ধারণ করা তৌফিক দান করুক আল্লাহ। আমরা এম বায়েজিদের কাছে এখন যাই। তিনি বলছেন অলরেডি পাহাড়ে 30 উইকেট পড়ে গেছে। আচ্ছা, এটা কতটুকু সত্য আমরা জানি না, তবে আপনি জানিয়েছেন, আপনি লিখেছেন, আমরা পড়েছি, ঠিক আছে। কিন্তু সত্যতা এখন পর্যন্ত জানি না পাহাড় থেকে বা আমাদের পত্রপত্রিকায় সেই বিষয়টা যদি আসে। ধন্যবাদ আলোচক। বশিরুল বিডি, 2 লিজেন্ড একসাথে, ভালো লাগছে বস। জি ধন্যবাদ আপনাকে। তোফায়েল আহমেদ অসুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। উনি বলছেন আলহামদুলিল্লাহ। আশিফ রক্সি সুস্থ আছেন বলছে এটি, এখন আবার বলছে সুস্থ আছেন। আচ্ছা যাক, এই তথ্যটা আমরা যতটুকু জেনেছি আমরা সেটা বলেছি। হ্যাঁ, লাইভ সাপোর্টে আছেন, এরপরে আচ্ছা, এখন একজন বলেছেন 30 জন মারা গেছেন। এটা কি সত্য হতে পারে এই ধরনের বাংলা টাইগার? শুনেন, আমরা এই জন্য ডক্টর হুমায়ুন আজাদ একটা কথা বলেছিলেন যে শাসক যখন ক্ষমতা ধরে সত্যকে চাপিয়ে রাখে, দাবিয়ে রাখে, তখন মিথ্যা ঠেকাইতে পারে না। তারা যখন, আচ্ছা এখানে লিখেছে দুষ্কৃতিকারী, আচ্ছা দুষ্কৃতিকারী বুঝি পাহাড়ি দুষ্কৃতিকারী লিখেছে, এই কথাটা একটু ব্যাখ্যা করবেন। দুষ্কৃতি মানে কি? ওখানে কেন সন্ত্রাসীরা ঢুকেছে? হ্যাঁ, সন্ত্রাসীকে তাদের মেরেছে। এই সন্ত্রাসী কারা? সেনাবাহিনী মেরেছে, এটা বলতে লজ্জা পাইতেছে। কারণ যদি আবার মিশন বন্ধ হয়ে যায়, এই জন্য ভয় পায় বা লজ্জা পায় সেনাবাহিনীর নাম নিতে, ভাসুরের নাম নিতে মানা না। সেনাবাহিনী গুলি করছে, এটা বলতে লজ্জা করতেছে। এই যে পাহাড়িদের উপরে, আদিবাসীদের উপরে, কয়েকদিন পরে তাদের পাহাড়িও বলতে দিবে না আমার মনে হয়। এখন তো আদিবাসী বলতে দেয় না, কয়েকদিন পরে বোধহয় পাহাড়িও বলতে দিবে না। কিন্তু আদিবাসীদের টাকায় ট্যাক্স নিতে খুব ভালো লাগে, আদিবাসীদের বাংলাদেশের নাগরিক বলতে খুব ভালো লাগে। আপনি আপনি তাদের আদিবাসী বললে কি সমস্যা?
ভারত ছিনিয়ে নিবে। পরীক্ষার খাতায় তো খুব লেখলেন ভারত জুজু, ভারত জুজু, ভারত জুজু। আমরা কিন্তু এখন বার্মা আর আমেরিকাকে দেখতেছি। পরীক্ষার খাতায় সারা জীবন মাস্টারে পড়াইলো কোচিং সেন্টারে ভারত 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 ভারত, পরীক্ষায় কিন্তু আছে বার্মা আর আমেরিকা। এটা বলতে লজ্জা করে। এই বদমাইশি আর কতদিন? আচ্ছা, যারা ভারত দখল করবে চাই, কলকাতা দখল করে 4 দিনে, 7 সিস্টার দখল করে 1 সপ্তাহে, দিল্লি দখল করে 24 ঘন্টায়, সেই লোকেরা তো এই কথা বলে কেন এখন যে এটা ভারতের বদমাইশি, এটা ভারত সেটেলার? ওই যে যারা বলে সেটেলার গুলো কি ভারত থেকে আসছে? এই বদমাইশি আর কত আর কত? মানে এই দেশে একদিন না বদ বায়ুর যদি গন্ধ বেশি হয়, আমি বারবার বলি, যাদের পেটের বদ বায়ুর যদি গন্ধ বেশি হয় না, তা ভারতকে দুষবে। আরেকটা কথা বলি ফরিদ ভাই, আচ্ছা তোফাল সাহেবের বিষয়টা আমরা কনফার্ম না, কিন্তু আমরা যেটা জেনেছি সেটা বলেছি। তবে তিনি হাসপাতালে নিয়েছে তাকে, সেটাও জানি। আমরা আরো কনফার্ম হতে চাই। আচ্ছা, 30,000 সেনা পাঁজি বাহিনী মেরেছে, হ্যাঁ, তানবীর লিপু, পাহাড়িদের হাতে ভারতের খবর আছে কাউন্টার। আচ্ছা যাক, এখন জামাতের যিনি নায়েবে আমির তাহের সাহেব, তিনি তো বলেছেন ভারতের সাথে 50 লাখ যুবক যুদ্ধ করবে এক ধরনের, এবং 25,000 একদিকে গেরিলা যুদ্ধ, 25,000 বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকবে, এই ধরনের বক্তব্য তিনি দিয়েছেন। যদি ভারত বাংলাদেশে ঢুকে যায়, জামাত ইসলাম ক্ষমতায় আসলে ভারত বাংলাদেশে ঢুকুক, এটা তিনি প্রার্থনা করেছেন, ঢুকুক, তখন তারা মুক্তিযোদ্ধা হিসেবে নিজেদেরকে প্রমাণ করবেন, ভারতকে হটিয়ে গাজোয়া হিন্দ তারা বাস্তবায়ন করবেন। আপনি বক্তব্যটা পড়েছেন কিনা আমি জানি না, এটা যদি পড়ে থাকেন এটার উপর কমেন্টস করতে পারেন। শুনেন, গাজোয়া হিন্দ আর কতবার করবে? এই 1000, এই সেই মোহাম্মদ বিন কাসিম থেকে গাজোয়া হিন্দ শুরু হয়েছে। গাজোয়া হিন্দ আর এক মুরগি আর কতবার জবাই করবে? এক মুরগি আর কতবার জবাই করবে? এই যে যারা স্বপ্ন দেখে গাজোয়া হিন্দ, তারা গাজোয়া চায়না স্বপ্ন দেখে না কেন? গাজোয়া আমেরিকা স্বপ্ন দেখে না কেন? গাজোয়ায় রাশিয়া স্বপ্ন দেখে না কেন? শুধু ভারতের উপরে এত গাজোয়া হিন্দ স্বপ্ন দেখে ঘটনাটা কি? কাছাকাছি আছে না, কাছাকাছি আছে। ও, এই জন্যে ভারত কাছাকাছি। ভারত কাছাকাছি বলে মনে হয় ভালো কথা। ভারত যখন কাছাকাছি, গাজোয়া হিন্দ আর কতবার করবে? বাবর এসে গাজোয়া হিন্দ করছে। সেটা হলে তাহের সাহেব যেটা বললো সেটা হলে ভারত এখানে ঢুকতে হবে, কারণ আমরাই ভারতের উপর আক্রমণ করি না, সেটাই তো হয়, সেটা ভালো হয় না? তাহের সাহেব শোনেন, বাংলাদেশের রাজনীতি একটি দেশ এবং একটি দল এবং একজন ব্যক্তির নামের উপর চলে। আপনি এই 3টা নিয়ে যত কপসাবেন ততই আপনার লাভ অথবা লস। যেমন ধরেন, বঙ্গবন্ধুর নাম আপনাকে নিতে হবে, আওয়ামী লীগের নাম নিতে হবে, ভারত নাম নিতে হবে। এই 3টা নিয়ে দেখেন, ভারতকে নিয়ে সারাদিন কোনো কাজ নাই। এরা যতবার, আমি কিন্তু অতবার ভারতের নাম নেই না, ওরা যতবার আল্লাহর নাম নেয় তার চেয়ে বেশি নেয় ভারতের নাম। কারণ ওদের এইটাই পাবলিককে, এই যে মাদ্রাসার টাইপ, মাদ্রাসায় যারা পড়ে তাদের তো বিনা হিসেবে তারা ভারত বিরোধী, বিনা হিসেবে জান্নাতের মতো, বিনা হিসেবে জাহান্নামের মতো এরা ভারত বিরোধী বিনা হিসেবে। বরং এখন এই যে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়কে ভারত বিরোধী করে তুলতেছে, কারণ তারা 71-এর পরাজয়ের কষ্টটা বলতে পারে। এই তাহেরটা কে? তাহের হচ্ছে জামাতের গোলাম ইবনে গোলাম। পাকিস্তানের গোলাম হলো জামাত ইসলাম, এই জামাত ইসলামের গোলাম হলো তাহের হচ্ছে পাকিস্তানের গোলাম ইবনে গোলাম, গোলাম বিন গোলাম। গোলাম বিন গোলামেরা, এই ব্যাপারে ডক্টর হুমায়ুন আজাদ স্যারের কথাটা আপনি প্রাণিধানযোগ্য। তিনি বলেছিলেন যে রাজাকার আজীবন রাজাকার, মুক্তিযোদ্ধা আজীবন মুক্তিযোদ্ধা নাও থাকতে পারে। তো এই যে রাজাকারেরা তাদের বেদনা, ব্যথা, কষ্ট বলতে পারতেছে না তাদের পেয়ারা পাকিস্তান ভাঙার জন্য, তাদের তথাকথিত ইসলামী পাকিস্তান ভাঙার জন্য। কিন্তু এই ইসলামী পাকিস্তান যে কালকেই একজন বাংলাদেশি ওইখানে গিয়ে গুলি খায় মারা গেছে, এই ব্যাপারে কিন্তু কথা নাই। কিন্তু এই ছেলেটা যদি ভারতে গিয়ে মারা যেত, তখন বাংলাদেশে কিন্তু আন্দোলন শুরু হয়ে যেত। কালকে কিন্তু ভারত আমরা পছন্দ করি না, ভারত আমরা সহ্য করবো না, ভারতের কোনো দাবি কোনো বলুন। দুইটা কারণে ভারত পছন্দ হবে না। একটা হলো তারা হিন্দু ও মুসলিম, আর একটা হলো 71-এ তারা আমাদের মুক্তিযুদ্ধের বিরোধিতা করছে। আর কি কারণ আছে ভারত বিরোধিতা করার? কিন্তু ভারতের ভিসার জন্য কিন্তু লাইন দিবে আবার, ভারতের ভিসা চাই। আচ্ছা, এই যে ভারতের ভিসা ছাড়া এখন আমাদের চলছে না, এক ধরনের হাই হতাশ আছে, কিন্তু চলছে তো। আর ভারতের খাবার ছাড়া আমরা কোনো খাদ্য গ্রহণ করবো না, ভারতের কোনো কিছু আমরা নিতে চাইবো না। ভারতে যদি বিনামূল্যেও আমাদেরকে দেয়, আমরা সেটার উপর সেটা আমরা নিতে চাইবো না এবং নেবও না, এবং কেউ খাবেও না। ওইটা ভারতের পেঁয়াজ, ভারতের আলু আমরা অন্য দেশ থেকে প্রয়োজনে বেশি দামে আনবো। আমাদেরকে এখন ছোট দেশ বা গরিব দেশ বলার কোনো সুযোগ নেই। আনেন আপনারা ভারতের পেঁয়াজ দুবাই থেকে পাকিস্তান হয়ে বাংলাদেশ আনেন, না করছে কি? অসুবিধা নেই, ভারতের পেঁয়াজ দুবাই যাবে, ভারতের চাউল দুবাই যাবে, ওইখান থেকে
পাকিস্তান আসবে, আবার পাকিস্তান থেকে কিনে আনবেন, নো প্রবলেম। আপনি আমরা তো দেখি না, আমরা তো ভারত থেকে আনি নেই ভাই, আমরা তো পাকিস্তান থেকে আনছি। যে পাকিস্তান যেখান থেকেই নিক, আমাদের অসুবিধা কি? শুনেন, আচ্ছা, লিটন ভারতের শুধু ভাত কাপড় না, ভারতের টিভি চ্যানেল না দেখলে ঘুমায় না, আবার লম্বা লম্বা কথা। এইটা আমরা বন্ধ করে দেওয়ার কথা ছিল, কিন্তু এখনো বন্ধ করতে পারিনি। সেই বন্ধ হয়েছে কিনা আমি জানি না, এখন বন্ধ করার সুযোগ আসেনি। ওই যে আমরা দেখলাম তো ভারত বিরোধী মিছিল করতে যায় ভারতের গান বাজান, আমরা দেখলাম তো যে ভারতের গান শুনেন পাকিস্তানের শিল্পী এনে, টিএসসি তে যে ভারতের গান বাজাইছেন আপনারা, আমরা দেখেছি। ওই যে রাহাত ফাতে আলী খানও কিন্তু আর্মি স্টেডিয়ামে হিন্দি গান গাইছে বেশি। এখন এটা কিন্তু যারা আয়োজন করেছে তাদের কিন্তু যে মনোবাসনা ছিল সেটা ব্যর্থ হয়ে গেল। আচ্ছা, অনেকে দুঃখ পেয়েছেন, কিন্তু হিন্দি গান আবার জমজমাট হয়েছে। আবার বঙ্গবন্ধুর বাড়ি ভাঙার সময় হিন্দি গান বাজিয়েছে, 15 আগস্ট তারা হিন্দি গানই বাজায়, বাংলা কোনো গান বা পাকিস্তানি কোনো গান বাজায় না। আচ্ছা, লিটন মিয়া বলছে, জনাব ইসমাইল ভাই ও ফরিদ ভাই সালাম শুভেচ্ছা। ভাই, এরা ভারত বিদ্বেষী হওয়ার মূল কারণ হলো ভারত কেন 71 স্বাধীনতা যুদ্ধে সহযোগিতা করলো? কারণ এরা বাংলাদেশের স্বাধীনতা বিরোধী শক্তি। আচ্ছা, আরেক ভাই বলেছেন মারমা, তিনি হচ্ছেন মারমা, ভালো কথা আমরা জানতে পারবো। আমরা খাগড়াছড়ি আদিবাসীরা ভালো নেই, কার কাছে বিচার চাইবো আমরা দাদা? সেনাবাহিনী নিজে দর্শককে পাহারা দিচ্ছে। আচ্ছা, উনি ওনার দুঃখের শুনেন, যে একজন ধর্ষক যে মেয়েটাকে, আমার নাম মনে নাই, ধর্ষণ করেছিল, যে প্যারালাইজড হয়ে আছে এখনো বা অসুস্থ, ওই মেয়েটা যে যাকে ধর্ষণ করেছিল তখন মুক্ত ঘুরতেছে পাহাড়ে। একজনকে নাকি গ্রেফতার করা হয়েছে। এটা তো আমি আগের ঘটনার কথা বলছি। আর আচ্ছা, গ্রেফতার কিরকম করেন আমরা তো জানি। 60টা ধর্ষণ হয়েছে গত 1.5-2 মাসে পাহাড়ে। আপনি কয়টার বিচার করেছেন? বরং একজন ধর্ষকের, ওই মেয়েটা ধর্ষিতা এখন প্যারালাইজড, আপনি তাকে, এদের পরীক্ষা নেয় না, এদের মেডিকেল টেস্ট করায় না, কারণ